আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছো। আমি এখন বর্তমানে পড়াশোনা করছি খুলনা ইউনিভার্সিটিতে। তো আসো শুরু করি। তো আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর চ্যাপ্টার 1, বিজ্ঞানের আর কি, বিজ্ঞানের চ্যাপ্টার 1। এখন তোমরা মূলত একটাই বই পাচ্ছ, কিন্তু আর কয়েকদিন পর যখন তোমরা ক্লাস 9-এ উঠবা তখন দেখবা যে একটা বিজ্ঞান বই 3টা বই হয়ে গেছে। 3টা বই কী করে হয়ে গেল আপু? একটা ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। যদি তোমরা সায়েন্সে থাকো তাহলে পাবা। আবার দেখো যে এখন তোমরা সবাই একই জিনিস পড়তেছো, কিন্তু কদিন পর সায়েন্স আর কমার্সে তোমরা আলাদা হয়ে যাবা। তো আসো চ্যাপ্টারটা শুরু করি, আর কথা না বাড়াই, অনেক সময় নষ্ট হয়ে গেছে বলতে গেলে। তো এখানে আমি তথাকথিত বোর্ডে ধরে ক্লাস নেব না, বই দাগায় দাগায় পড়াবো। তোমরা এখনও পর্যন্ত হয়তো বা বোর্ডে ক্লাস করে অভ্যস্ত, কিন্তু আর কয়েকদিন পর যখন ক্লাস 9-10-এ উঠবা বা ইন্টারে উঠবা তখন দেখবা যে বই দাগায় পড়ানো হচ্ছে বেশিরভাগ জায়গাতে। বিশেষ করে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট থাকবা তাদের জন্য এটা তো মানে খুবই একটা ইম্পর্টেন্ট কাজ। যারা কয়েকদিন পর অ্যাসপিরেন্ট হবা, প্রিপারেশন শুরু করবা, দেখবা যে বইয়ের একটা পার্টিকুলার অংশে দাগাতে দাগাতে এমন অবস্থা হয়ে গেছে যে ওই একই বইয়ের একই জায়গাতে একবার পেন্সিলে দাগাইছো, একবার কালো কালি, লাল কালি, মানে অনেক বেশি কালারফুল হয়ে যায় বইটা। আচ্ছা, তবে হ্যাঁ, পড়ানোর আগে একটা রিকোয়েস্ট থাকবে যে অন্ততপক্ষে একবার হলেও চ্যাপ্টারটা একবার একটু দেখে আসিও। তুমি বোঝো না বোঝো কোনো সমস্যা নাই, কিন্তু আমি পড়ানোর আগে একবার হলেও চ্যাপ্টারটা সম্পর্কে একটা আইডিয়া নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো আসো শুরু করা যাক। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এখন প্রাণী জগৎকে শ্রেণীবিন্যাস করার কারণ কী হতে পারে বলো তো? পৃথিবীতে যে শুধুমাত্র আমরা মানুষ আছে তা কিন্তু না, মানুষ ছাড়াও আরও অনেক প্রাণী আছে যেগুলো হয়তো আমরা কিছু খালি চোখে দেখতে পারি, কিছু খালি চোখে দেখতে পারি না। তো এই বিশাল প্রাণী জগৎ সম্পর্কে এত সহজে মনে রাখা তো সহজ না, তাই না? অনেক অনেক বৈশিষ্ট্য থাকে, যে ধরো যে আমরা মানুষ, আমাদের যে বৈশিষ্ট্যগুলা, আরেকটা ধরো যে হাঁসের সাথে তো আমাদের সব বৈশিষ্ট্য মিলবে না, তাই না? আবার অন্য প্রাণী, ধরো একটা কেঁচোর সাথেও তো বৈশিষ্ট্য মিলতেছে না, দেহের গঠন, আকার, খাদ্যাভ্যাস বা কোনো কিছুতেই তো মিলতেছে না। তো এত এত বৈশিষ্ট্য কী করে মনে রাখা যায়? তো এই কারণে কিছু নির্দিষ্ট সাধারণ বৈশিষ্ট্য নিয়ে সবগুলো প্রাণীকে সুন্দরভাবে শ্রেণীবিন্যাসকরণ করা হয়। তো আসো আমরা দেখি যে কীভাবে কী হচ্ছে। দেখো এখানে বলেছে প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর। বিশালে প্রাণীজগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য। সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণীজগৎকে জানার জন্য বিন্যস্তকরণ প্রয়োজন, আর বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলা হয়। দেখো যে কথাগুলো আমি বললাম সেগুলোই জাস্ট বইয়ের কথায় লেখা আছে এখানে। এই অংশগুলো তোমরা পড়ে নিও। যে আজ পর্যন্ত প্রায় 13 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত সংখ্যা বেড়ে চলেছে। বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস। আচ্ছা, এই জিনিসটা তোমরা সংজ্ঞা হিসেবে মনে রাখতে পারো। জীব জগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার প্রক্রিয়াকে শ্রেণীবিন্যাস বলে। আবার দেখো যে পরবর্তী লাইনে লেখা আছে ট্যাক্সোনমি সম্পর্কে। তো এই জিনিসটা যদি তোমরা সংজ্ঞার ক্ষেত্রে নিয়ে আসতে চাও, ধরো যে 1 মার্কসের কোশ্চেনে জিজ্ঞেস করলো যে ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা বলতে কী বোঝো বা কাকে বলে, তাহলে তুমি লিখতে পারো যে প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানের যে স্বতন্ত্র শাখায় জীবজগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে আলোচনা করা হয় তাকেই শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি বলা হয়। আশা করি জিনিসটা তোমরা মনে রাখবা। হ্যাঁ, আর ট্রাই করবা যে নোট ডাউন করার, বিভিন্ন ইনফরমেশান এখন থেকে নোট ডাউন করার ট্রাই করবা। অনেক সময় দেখা যায় যে পরীক্ষার আগে তুমি খাতা খুঁজে পাচ্ছ না, তো ট্রাই করবা যে বইয়ের যেই ফাঁকা অংশগুলো আছে সেই জায়গাগুলোতে সুন্দর মতো পেন্সিল দিয়ে না, কলম দিয়ে লিখে রাখার ট্রাই করবা। এখন তো স্টিকি নোটও ইউজ করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়, বাট ট্রাই করবা যে ইনফরমেশানগুলো যাতে বইয়ের মধ্যে থাকে। তুমি একটা বই খুললেই সব কিছু পেয়ে যাচ্ছ, আলাদা আলাদা করে তোমাদের খাতা দেখতে হচ্ছে না। তো এই বিষয়টা একটু মাথায় রাখবো। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে
প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। এটা অনেক সময় এমসিকিউতে চলে আসে যে শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক কোনটি? উত্তর হবে কি প্রজাতি। এখন ভাববা যে এটা কই থেকে আসলো। আমরা যখন চ্যাপ্টারটা শেষের দিকে যাব তখন দেখবা যে একটা প্রাণীকে শ্রেণীবিন্যাস করার জন্য মূলত 7টা স্তরে নিয়ে যাওয়া হয়। সেগুলো কি কি? জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। চ্যাপ্টারটার লাস্টের অংশে এই জিনিসগুলো দেওয়া আছে, যত সামনে আগেলে দেখতে পাবো। আচ্ছা দেখো, এখানে কয়েকজন বিজ্ঞানীর কথা বলা আছে শ্রেণীবিন্যাসের সাথে গুরুত্বপূর্ণ, যেমন অ্যারিস্টটল, জন রে, তারপরে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তাহলে এটা যদি এমসিকিউতে আসে যে শ্রেণীবিন্যাসের জনক কাকে বলে বা শ্রেণীবিন্যাসের জনককে, তাহলে উত্তরটা কি হবে? ক্যারোলাস লিনিয়াস। তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিতকরণ এবং দ্বিপদ বা 2 অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন। আচ্ছা দেখো, এই যে এখানে মানুষের নামের একটা এক্সাম্পল দেওয়া আছে, হোমো স্যাপিয়েন্স। এটা হচ্ছে দ্বিপদ বিশিষ্ট নামকরণ পদ্ধতি। এখন বলতে দ্বিপদ বিশিষ্ট নামকরণ পদ্ধতি কি আপু? দেখো, এই যে এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, 2টা পার্ট না, এটাই হচ্ছে দ্বিপদ বিশিষ্ট নামকরণের পদ্ধতি। প্রথম অংশ নেওয়া হয় তোমার গণ থেকে, আর দ্বিতীয় অংশ হচ্ছে প্রজাতির জন্য। মানুষের বৈজ্ঞানিক নাম কি? মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। যখন বইয়ে তোমরা পড়বা তখন মূলত এটা ইটালিক লেটারে লেখা থাকে, যার কারণে দেখবা যে একটু মানে বাঁকাভাবে লেখা থাকে এই ফন্টটা। কিন্তু যখন তুমি পরীক্ষার খাতায় লিখবা তখন নর্মালি জাস্ট লিখবা হোমো স্যাপিয়েন্স, আর হচ্ছে 2টার নিচে আলাদা আলাদা করে টান দিবা, যে এইভাবে। তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে। তুমি তো আর মানে খাতাতে ইটালিক ফন্টে লিখতে পারবে না, তাই না? এই যে এই জিনিসটা একটু মনে রাখিও যে আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। এই শ্রেণীবিন্যাস পূর্বে প্রোটোজোয়া পর্বটি প্রোটিস্টা জগতের একটা আলাদা উপজগৎ হিসেবে স্থান পেয়েছে। আচ্ছা, যেটা হচ্ছে সকল প্রাণী এখন বর্তমানে অ্যানিমেলিয়া জগতের মানে কিংডমের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু শ্রেণীবিন্যাসে পূর্বে এটা প্রোটোজোয়া পর্বটি প্রোটিস্টা জগতের একটি আলাদা উপজগৎ হিসেবে স্থান পেয়েছে। অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের মোট 33টি পর্ব রয়েছে। তাহলে পর্ব মোট কয়টা? মোট হচ্ছে 33টা। মধ্যে প্রজাতির সংখ্যাধিক্যের ভিত্তিতে 9টি মেজর পর্ব। আচ্ছা ঠিক আছে, এখানে যদি বলে এমসিকিউতে আসে যে মেজর পর্ব কয়টা, তাহলে উত্তর হবে যে তোমার মেজর পর্ব হচ্ছে 9টা, নন মেজর পর্ব বাকিগুলো। তাহলে বাকিগুলো হচ্ছে 24। তাহলে 33টা হচ্ছে মোট অ্যানিমেলিয়া জগতের শ্রেণীর পর্ব, তার মধ্যে 9টা হচ্ছে মেজর আর বাকি 24টা হচ্ছে নন মেজর পর্ব। এই জিনিসটা একটু মনে রাখবা। আবার এই মেজর পর্ব 9টার মধ্যে 8টা পর্ব কিন্তু হচ্ছে অমেরুদণ্ডী, মানে এদের হচ্ছে মেরুদণ্ড নাই। আর বাকি শেষেরটা যেটা, সেটা হচ্ছে মেরুদণ্ডী। মেরুদণ্ড কি? এখন ধরো তোমার হাতটা তোমার পিঠের মাঝখানে মানে পেছনের মাঝে নিয়ে যাও, তো দেখতে পাবা যে এইরকম একটা বোন ফিল করতে পারবা। আবার দেখবা যে এটা কিন্তু মসৃণ না, এখানে ধরো যে এরকম খাঁজ কাটা একটা কিছু একটা আছে। তো এই জিনিসটাই হচ্ছে মেরুদণ্ড। তো এটা যাদের থাকবে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী, আর যাদের থাকবে না তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলা হয়ে থাকে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে কষ্ট করে। অ্যানিমেলিয়া জগতের মধ্যে 9টা পর্ব। 9টা পর্ব কি? পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, অ্যাকাইনোডার্মাটা, কর্ডাটা। এর মধ্যে এই যে এখান থেকে শুরু করবা, অ্যাকাইনোডার্মাটা থেকে শুরু করে, মানে ধরো যে পরিফেরা থেকে শুরু করে অ্যাকাইনোডার্মাটা পর্যন্ত এই প্রাণীগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। একমাত্র এই কর্ডাটা পর্বের প্রাণী হচ্ছে মেরুদণ্ডী। আবার দেখো, কর্ডাটাকে পরবর্তীতে উপপর্বে বিভক্ত করা হয়েছে। কি কি উপপর্ব? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। ভার্টিব্রাটাকে আবার 7টা শ্রেণীতে ভাগ করা হয়: সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। তো ধীরে ধীরে এখানে যখন আসবা,
এই দিক থেকে এদিকে যখন আমরা যাব তখন দেখবা যে প্রাণীগুলোর বৈশিষ্ট্য ধীরে ধীরে উন্নত হতে থাকবে। অনুন্নত প্রাণী সাইক্লোস্টোমাটা থেকে শুরু করে স্তন্যপায়ী পর্যন্ত যেতে যেতে প্রাণীগুলো উন্নত ধরনের প্রাণী। আসো পর্বগুলোর মধ্যে প্রথম যে পর্বটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে পরিফেরা। তো পোরাস শব্দের অর্থ হচ্ছে ছিদ্র। এই জিনিসগুলো একটু মনে রাখার ট্রাই করিও, কারণ এই টার্মগুলোর পরবর্তীতেও তোমরা পাবা। যখন এই টার্মগুলো থাকবে তো তখন এই অর্থগুলো বুঝে যাবে যে পোরাস যদি থাকে তাহলে বুঝবা যে এটা হচ্ছে ছিদ্রের সাথে রিলেটেড, মানে কিছু একটা শব্দ। অর্থ হচ্ছে ছিদ্র, আর ফেরি শব্দের অর্থ হচ্ছে বহন করা। শব্দ দুটি থেকে পরিফেরা শব্দটি এসেছে। পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। তো এই পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত হয়। পৃথিবীতে সর্বত্র এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, কিছু কিছু স্বাদু পানিতে বাস করে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে। এই জিনিসগুলো একটু টুকটাক মনে রাখবা যে অধিকাংশ হচ্ছে সামুদ্রিক, স্বাদু পানিতেও পাওয়া যায়, সাধারণত দলবদ্ধ হয়ে বাস করে। বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখা লাগবে। ধীরে ধীরে পড়বা, বারবার বারবার পড়বা, কয়েকবার একটু দেখে লিখবা, না দেখে মনে করার ট্রাই করবা, জিনিসগুলো ধীরে ধীরে মনে থাকবে। আর এই জিনিসগুলো লাগবে, এখন যে লাগতেছে আবার দেখবা যে ইন্টারে এই জিনিসগুলো আছে, এছাড়াও মানে বিস্তারিতভাবে আছে, ডিটেলসে আছে। তো এই জিনিসগুলো লাগবেই। সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে কি বলছে চলো দেখি। সরলতম বহুকোষী প্রাণী। বহুকোষী হলেও টিস্যু গঠন করে না। দেহপ্রাচীরে অসংখ্য ছিদ্রযুক্ত, ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। দেহে কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না। উদাহরণের কি বলছে, স্কাইফা আর স্পঞ্জিলা। এটা হচ্ছে স্পঞ্জিলা আর এটা হচ্ছে স্কাইফা। এই দেখো, এই যে চিত্র দেওয়া আছে এখানে। তো পরিফেরা পর্বের প্রাণী সম্পর্কে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এটা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত হবে। দেহে মানে অনেক গর্ত থাকে, সে মানে গর্ত না, অ্যাকচুয়ালি ছিদ্র। সেই ছিদ্রগুলোতে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। দেহে কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ বা তন্ত্র থাকে না। উদাহরণের কি বলছে, স্পঞ্জিলা, স্কাইফা। আর এদের কোনো সুগঠিত কলা, অঙ্গ বা তন্ত্রও থাকবে না। পরের পর্বটা হচ্ছে নিডারিয়া, পর্ব 2। এখন নিডারিয়া দেখবা, এই জিনিসটা একটু মনে রাখিও যে নিডারিয়ার শুরুতে কিন্তু সি আছে, বাট সি কিন্তু উচ্চারিত হবে না। এটা হচ্ছে নিডারিয়া, বাট শুরু হয়েছে সি দিয়ে। জিনিসটা নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকে এই নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে। এ পর্ব ইতোপূর্বে সিলেন্টারিটা নামে পরিচিত ছিল। আচ্ছা, নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকে। এখন প্রশ্ন আসতে পারে যে আপু নিডোসাইট কি? তো নিডোসাইট হচ্ছে, ধরো যে এইরকম টাইপের কতগুলো অঙ্গ, যেগুলো ধরো যে চলাফেরা করতে, ধরো যে এটা হচ্ছে একটা প্রাণীর দেহ, তো এই জিনিসগুলো থাকবে। এই জিনিসগুলো চলাফেরা করতে, আত্মরক্ষা, ধরো যে কোনো অন্য বড় কোনো প্রাণী এটাকে আক্রমণ করতে আসবে, সেক্ষেত্রে আত্মরক্ষা, চলন, এই কাজগুলোতে হেল্প করে। তো এই নিডোসাইট অঙ্গটা মূলত বৈশিষ্ট্য হচ্ছে এগুলা। ইতোপূর্বে এটার নাম ছিল সিলেন্টেরেটা, এই জিনিসটাও একটু মনে রাখিও। পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। এই পর্বের প্রাণীগুলো, খুবই দুঃখিত, আমার বাসা থেকে হুট করে কল চলে আসছিল, তো আবার শুরু করি। নিডারিয়া পর্বের প্রাণীদের স্বভাব ও বাসস্থান। পৃথিবীতে প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকারের হয়। তো আমরা কি জানতে পারলাম যে নিডারিয়া পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হবে। এদের কিছু কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে। এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কিছুর সঙ্গে দেহকে আটকে রাখে বা মুক্তভাবে সাঁতার কাটে। এই জিনিসগুলো একটু মনে রাখার ট্রাই করবা। ধরো যে ওই যে বহুপদী যে এমসিকিউগুলো থাকে, মানে একটা এমসিকিউ ধরো যে 3টা অপশান থাকে এবং পরবর্তীতে জিজ্ঞেস করে যে উপরের কোনটি সঠিক, 1, 2, 2, 3 অথবা 1, 2, 3 তিনটায়। তো এই টাইপ এমসিকিউগুলোতে এই বৈশিষ্ট্যগুলো আসে।
দেখো এই যে আমি একটু আগে যে অংশটার কথা বললাম, এই যে এই প্রাণীর ক্ষেত্রে ওরকমই দেওয়া আছে। দেখো এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে হাইড্রা। সাধারণ বৈশিষ্ট্য: দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর গঠন দ্বারা গঠিত। এখন ভ্রূণ কি? ভ্রূণ দেখবা যে মানুষের একটা জন্ম যখন একটা শিশুর গঠন হয় তার আগে এইরকম একটা পর্যায়ে থাকে। এই জিনিসটা ধীরে ধীরে বড় হতে হতে এখানে মাথা ডেভেলপ করে, এখানে দেখবা হাত পা, বাট শুরুতে এরকম একটা স্টেজে থাকে। এই জিনিসটা আসলে ভ্রূণ। তো দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত থাকবে এদের দেহটা। দেহের বাইরের দিকের স্তরটি হচ্ছে এক্টোডার্ম আর ভেতরের স্তরটি হচ্ছে এন্ডোডার্ম। দেহ গহ্বরকে সিলেন্টারন বলে। এই জিনিসটা মনে রাখবা যে এদের দেহ গহ্বরকে কি বলা হয়? সিলেন্টারন বলা হয়। এরা একাধারে পরিপাক সংবহনে অংশ নেয়। এরা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। এক্টোডার্মে নিডোসাইট নামে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। এই বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবা অবশ্যই, এগুলো লাগবে কিন্তু এমসিকিউতে বলো বা ব্রড প্রশ্নে বলো, এগুলো আসবে আর লাগবেই। উদাহরণে কি বলছে দেখো, হাইড্রা ওবিলিয়া। নেক্সট আমাদের আছে হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস। তো একবারে এতগুলো না দিয়ে পার্ট পার্ট করে দিলে আমার মনে হয় ভালো হবে। তো আজকে এ পর্যন্তই থাক। এই দুটা পর্ব তোমরা ভালো মতন পড়বা, বৈশিষ্ট্যগুলো মনে রাখার চেষ্টা করবা, আর উদাহরণগুলো একটু মনে রাখবা। আর এমনটা নিবা না মাথায় যে হ্যাঁ মুখস্থ করতে হবে। শুরুতে বারবার পড়বা, পরে একবার না দেখে মনে করার চেষ্টা করবা, না দেখে একবার লেখার চেষ্টা করবা, তখন দেখবে যে একা একা মুখস্থ হয়ে গেছে। যখন তুমি তোমার ব্রেনকে ফোর্স করবা যে হ্যাঁ মুখস্থ হতেই হবে, তখনই বরঞ্চ দেখবা যে মুখস্থ হতে আরও টাইম বেশি লাগতেছে। তো আজকে পার্ট 1 এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা আর আপুর জন্য দোয়া করবা।